নমস্কার। শেখ হাসিনা কে কি ফেরত দেবে ভারত? ভিডিওটির থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে এই ভিডিওটি ঠিক কী বিষয় নিয়ে হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত? হ্যাঁ, শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত? আপনারা সবাই জানেন যে গত ১.৫ বছর ধরে শেখ হাসিনা ভারতবর্ষের রাষ্ট্রীয় সম্মানে বসবাস করছেন বা রাষ্ট্রীয় সম্মানে অবস্থান করছেন। আপনারা সবাই এটাও জানেন যে কিছুদিন আগে শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে কোর্ট আছে সেখান থেকে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তার সাজা হয়েছে, সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সেই সাজা ঘোষণার পর থেকেই এখনো পর্যন্ত বাংলাদেশ তিনবার চিঠি পাঠিয়েছে ভারতের কাছে হাসিনাকে ফেরত নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা, যিনি চলমান সরকার, চলতি সরকার ছিল যার হাতে, তিনি তার সরকারের মেয়াদকাল শেষ হওয়ার আগেই কেন নির্বাসিত হয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে? কেন তাকে আশ্রয় নিতে হয়েছিল ভারতবর্ষে এসে? কেন তাকে গদিচ্যুত করা হয়েছিল? আপনারা সবাই হয়তো জেনে থাকবেন, গত বছর 2024 সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, যেই আন্দোলনটির নাম বাংলাদেশের ছাত্র আন্দোলন। এই আন্দোলনটা কেন হয়েছিল, এই আন্দোলনটা কি কারণে ঘটেছিল, সেই কথাটাই আরও একটা আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানিয়ে দিচ্ছি। সেই সময় যখন ঢাকার সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে ছাত্রছাত্রীদের জন্য চাকরির একটা রায়, যে যাদের মুক্তিযোদ্ধা অর্থাৎ সেই দেশের যে মুক্তিযোদ্ধা পরিবার আছে, ফ্যামিলি আছে, সেই পরিবারদের জন্য যে 30% করে সরকারি চাকরির কোটা স্থির করা রাখা হয়েছিল, মানে বরাদ্দ করে রাখা হয়েছিল, সেই একই রায় সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমে দিয়েছিল সেই দেশের। আর এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চারিদিকে ছাত্রদের মুখে একটা বিরাট আন্দোলনের প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। ছাত্র আন্দোলনের সব ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে একটা বিশাল আন্দোলনের সৃষ্টি করে। তাদের একটাই দাবি থাকে, এই যে কোটা আইন, এই কোটা আইনের মাধ্যমে যে 30% যে মুক্তিযোদ্ধাদের পরিবারের পিছনে যে কোটা করা হয়েছে, 30% সংরক্ষণ করা হয়েছে, তার বিরুদ্ধে তাদের এই আন্দোলন, তারা সোচ্চার হয়ে ওঠে এই আন্দোলন করার জন্য। এই আন্দোলনটা ধীরে ধীরে কিন্তু একটা হিংসাত্মক আন্দোলনে পরিণত হয়েছিল। প্রথমে যদিও এই আন্দোলনটা একটু শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল, কিন্তু সময় গড়াতে গড়াতে এই আন্দোলন একটা ভয়ানক ধ্বংসাত্মক আন্দোলনের দিকে কিন্তু গিয়েছিল। এই আন্দোলনের মধ্যে দেখা যায় যে ছাত্রছাত্রীরা যারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে, তারা সেটা না করে হাতে লাঠি, কোথাও কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি, স্থাপত্য, ভাস্কর্য, এমনকি বঙ্গবন্ধুর যে সেই দেশের জাতির পিতা যে বঙ্গবন্ধু, তার মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়। তখনই বোঝা যায়, পুরো বিশ্ব দেখে এটা বুঝতে পারে যে এই আন্দোলন কখনোই একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। এই আন্দোলনের ব্যাপ্তি এত বেশি ছড়িয়ে পড়তে থাকে যে সারা দেশে একটা বিশাল গণ আন্দোলনের রূপ নেয়। আর এই আন্দোলন ঠেকাতে গিয়ে পুলিশ, সেনাবাহিনী একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। তৎকালীন সরকার শেখ হাসিনা যখন গদিতে ছিলেন, তখন দমন এবং পীড়ন যে নীতি আছে, যেভাবে তিনি এই আন্দোলনটাকে থামাতে চেয়েছিলেন, এই আন্দোলনের প্রতিক্রিয়াটাকে স্তব্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তার জন্য উনি যে স্টেপগুলো নিয়েছিলেন, যে ব্যবস্থাগুলো নিয়েছিলেন, সেই ব্যবস্থাগুলো নিতে গিয়ে কিন্তু প্রশাসন বলুন, পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, সবাই একেবারে চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছিল। প্রশ্ন হলো, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে আরও একটি রায় দেওয়া হয়, যেটা কিনা আগের রায়টি ছিল 30% কোটা সংস্কার করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য, তাদের পরিবারের জন্য, সেইটাকে এবার সংস্কার করে মাত্র 5% করা হয়। অর্থাৎ
মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এবার আর 30% কিন্তু বরাদ্দ রইল না, এবার কিন্তু 5% রায় ঘোষণা করা হলো যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য শুধুমাত্র 5% করে দেওয়া হলো। কিন্তু এই রায় দেওয়ার পরেও তাদের কিন্তু আন্দোলন কিন্তু আর থামেনি। তাদের আন্দোলন, বর্বর অত্যাচার, চারিদিকে আগুন জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ভেঙে দেওয়া, এই একটা চরম হিংসার আন্দোলন যে চলছিল, সেই আন্দোলনকে দমন করার জন্যই শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনের তীব্রতা এতই ব্যাপক পরিমাণে হয়ে যায় যে হাসিনা সরকারের পতন ঘটে এবং হাসিনা সরকারকে বাধ্য করা হয়, স্বয়ং হাসিনা যিনি প্রধানমন্ত্রী তাকে বাধ্য করা হয় যে রিজাইন দিয়ে দেওয়ার জন্য। এইবার পদত্যাগ করার জন্য শেখ হাসিনাকে বাধ্য করা হয়। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করে তিনি ভারতে এসে আশ্রয় নেন। শেখ হাসিনা চেয়েছিলেন যাতে কোনো রকমের আন্দোলন এবং এই ধ্বংসাত্মক কাহিনী আন্দোলনের মাধ্যমে যেন না হয়, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত 5% কিন্তু কমিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য। যে সরকারি চাকরির যে কোটা ছিল সেটাও পরিবর্তন করে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ছাত্রলীগের সেই আন্দোলন কিন্তু থামেনি। তারপর উনি সরকারে আছেন, সরকারে থাকতে গেলে সরকারে থাকার যে পরিস্থিতি আছে, যে কোনো আন্দোলন বা গণতন্ত্র রক্ষার দায়িত্ব যার হাতে রয়েছে তিনি তো রক্ষা করবেনই, তিনি তো নানান স্টেপ নেবেন। তিনি তো নিশ্চয়ই পুলিশকে অর্ডার দেবেন, সেনাবাহিনীকে অর্ডার দেবেন যাতে কোনো অশ্লীলতা এবং যাতে শান্তি বজায় থাকে দেশের মধ্যে। তার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। আর তার সেই পদক্ষেপ নিতে গিয়ে হয়তো কোনো বিদ্রোহী, হয়তো কোনো আন্দোলনকারীর নিহত হয়েছেন বা আহত হয়েছেন, সেই ঘটনার কাহিনী, সে কতজন লোক আহত হয়েছে, কতজন লোক হয়তো মরেও গেছে, সেইটা হয়তো আমাদের জানা নেই। কেউ যদি সরকারে থাকে এবং তার আমলে যদি এই ধরনের আন্দোলন হয় এবং দেশের জাতীয় সম্পত্তিকে নষ্ট করা হয় আন্দোলনের নামে, তখন তো যে কোনো দেশের প্রধানমন্ত্রী হোক, যে দেশের সিংহাসনে বসে আছে, আইন রক্ষার দায়িত্ব যার হাতে রয়েছে, সে তো অবশ্যই এই ধরনের স্টেপ নিতেই পারে। তাহলে তার সেই স্টেপ নেওয়া, তিনি সরকারে ছিলেন, সরকারে থেকে তিনি এই স্টেপটা নিয়েছেন, যেটা মনে করেছেন যে এখন এই যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটা সম্পূর্ণভাবে বেআইনি এবং বিশৃঙ্খল সৃষ্টিকারী একটা আন্দোলন, আর সেটা তিনি দমন করতেই পারেন। যে কোনো দেশের আইন শৃঙ্খলা এটা হতেই পারে। তাহলে তাকে কেন অপরাধী ঘোষণা করা হবে এবং তাকে অপরাধী ঘোষণা করে কেন তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হবে? এটাই আমাদের কিন্তু আজকের বিষয়। আপনারা একবার ভাবুন তো, পশ্চিমবঙ্গে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট এবং ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট আছে, আর সেই সুপ্রিম কোর্টে যদি কোনো অর্ডার হয়, কোনো আদেশ হয়, বা কলকাতা হাইকোর্টে যদি কোনো অর্ডার বের হয়, তাহলে কি সরকার, আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তারা কি সেই আইন অমান্য করতে পারে? এমনকি সুপ্রিম কোর্টের যে আইন, যে অর্ডার বের হয়, তাহলে কি ভারত সরকার সেই অর্ডারের অবমাননা করতে পারে? আমরা তো দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো সরকার একদম চোখ বুজে মেনে নেয়। তাহলে সেই সময়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যেই আদেশ দিয়েছিল যে 30% যে কোটা আন্দোলন ছিল, সেই কোটা কমিয়ে পরে যখন 5% করা হলো, তখন কি উচিত ছিল না যে যে ছাত্র আন্দোলনটা চলছে, যে ধ্বংসাত্মক কাহিনীগুলো চলছে, সেগুলো বন্ধ করে দেওয়া? তাহলেই তো এই আজকের যে পরিস্থিতি সেটা সৃষ্টি হতো না। এখন বিষয় হলো, ভারতের কাছে চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। এখন ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? আর ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য? এই জায়গায় কতগুলো নিয়ম রয়েছে। দুটি দেশের মধ্যে একটা চুক্তি আছে। দুটি দেশের মধ্যে যে চুক্তিটা আছে সেই চুক্তিটা কীরকম, আসুন আপনাদের সেটা খুলে বলি। 2013 সালে ভারত বাংলাদেশের একটি প্রত্যর্পণ চুক্তি গঠিত হয়েছিল। রাজনৈতিক অপরাধ যদি মনে করা হয় যে প্রত্যর্পণের অনুরোধটি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যদি অনুরোধটি সামরিক প্রকৃতির অপরাধের জন্য করা হয় এবং তা সাধারণ আইনের অধীনে অপরাধ না হয়, প্রত্যর্পণযোগ্য অপরাধ
মানে যে অপরাধ করলে তাকে প্রত্যাপন করা যেতে পারে। চুক্তির অধীনে প্রত্যাপন সেই সব অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলি প্রত্যাপনকারী এবং অনুরোধকারী উভয় দেশের আইনেই শাস্তিযোগ্য এবং যেগুলির সর্বনিম্ন সাজা 1 বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড। এর মধ্যে গুরুতর অপরাধগুলিও রয়েছে কিছু কিছু, যেমন সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধ, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং গুরুতর শারীরিক আঘাত, অর্থনৈতিক এবং জালিয়াতি। অর্থাৎ কি, যদি কোনো সাধারণ ব্যক্তি এই ধরনের অপরাধ করে তাহলে সেই আসামিকে ফেরত দিতে বাধ্য কিন্তু যে কোনো দুদেশের সরকার। কিন্তু প্রত্যাপন অস্বীকারের ক্ষেত্রসমূহ, কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রত্যাপন করা নাও যেতে পারে, অস্বীকার করে দিতে পারে, এই জায়গাটায় সবথেকে গুরুতর বিষয় আছে। রাজনৈতিক অপরাধ, যদি মনে করা হয় যে প্রত্যাপনের অনুরোধটি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেটা রাজনৈতিক কারণ, শেখ হাসিনা ওখানে নিজে ছিলেন না, ওনাকে একাই রেখে ওনাকে লড়তে দেওয়া হয়নি, ওনার পক্ষে এখান থেকে উকিল, হয়তো এই দেশ থেকে কোনো রকম উকিল দাঁড় করানো হয়েছিল, কিন্তু ওনাকে তো অ্যাপিল করার কোনো সুযোগ দেওয়া হয়নি। তাহলে এই যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এই জায়গাটা কিন্তু ভারত বিশ্লেষণ করে দেখতে পারে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে কি যাবে না। কারণ আমাদের সবার মনে হচ্ছে যে শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যেই ওনাকে এইভাবে অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের এই এস বার্তা টুডে চ্যানেলে আমরা চেষ্টা করছি আপনাদের নতুনত্ব কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশের বেল আইকনটি চেক করে দেবেন। নমস্কার।